শিহরণের ফ্ল্যাট ঢুকতেই লিভিং রুম, ডান দিকে একটা বেড আর সোজা আরেকটা মাস্টার বেড, হাতের বাম দিকে ডাইনিং স্পেস আর তার সাথেই লাগোয়া কিচেন রুম। চার বন্ধু লিভিং রুমে বসেই গল্প করছে। প্রহর কথা বলছে নির্ধার সাথে। ওর কোলে শিহরণের 2 বছরের ছেলে নিরণ। নিরণ ওর ছোট ছোট গোলাপি ঠোঁট দিয়ে বারবার প্রহরের গালে পাপ্পি দিয়েই যাচ্ছে। প্রহর নিরণের ছোট ছোট হাতগুলোতে অনবরত চুমু খেয়ে যাচ্ছে। নিরণকে ওর কাছে মনে হচ্ছে এক খণ্ড নরম তুলা, যাতে সে হাতড়িয়েই যাচ্ছে। ওকে সুরসুরি দিতেই খিলখিল করে হেসে ওঠে নিরণ। নির্ধা উঠে গিয়ে ফিডার বানিয়ে আনে। অনেকক্ষণ যাবৎ নিরণকে খাওয়ানো হয়নি। নির্ধা ওকে নিজের কোলে নিয়ে ওকে ফিডিং করাতে থাকে। ধ্যানযোগে তা দেখতে থাকে প্রহর। মায়েরা কত মমতাময়ী হয়, নিজের চেয়ে সন্তানের কথাই বেশি ভাবে। নিরণ ফিডার চুকচুক করে কিছুক্ষণ টেনে আবার প্রহরকে দেখে। ছোট ঠোঁট দুটি ছড়িয়ে মিষ্টি করে হাসে। প্রহরের মন গেঁথে যায় একদম ওর হাসিতে। নির্ধা বলল, তোমাকে তো বেশ লাগছে প্রহর। প্রহর একগাল হেসে বলল, হুম, এটা আমাকে রাহান ভাইয়া গতবার আমার বার্থডেতে দিয়েছিল। আজরাহান তো ভালোই বোঝে তোমাকে কিসে ভালো লাগবে। হ্যাঁ, প্রহর আবার সন্ধিহান কণ্ঠে বলল, আজ তো বাবুর জন্মদিন, তাহলে কোনো গেস্ট নেই কেন? নির্ধা বিরস কণ্ঠে বলল, আর জন্মদিন, এইটা তো ওদের প্ল্যান, আমার ছেলের নাম ভাঙিয়ে নিজেদের জলসাঘর বানানো। কত করে বললাম এইবার অন্তত কিছু একটা করি। আমার উনি বলল না, যতদিন না বাবু নিজের হাতে কেক কাটতে পারবে ততদিন শুধু ওর নামে মসজিদে মিলাদ পড়ানো হবে, আর কিছু দুস্থ মানুষদের খাওয়ানো হবে, কোনো অনুষ্ঠান হবে না। নির্ধা এক হতাশার শ্বাস ফেলল। শিহরণ আর ওর বিয়ে হয়েছে 4 বছর। শিহরণ ওকে পড়াতো, সেখান থেকেই প্রণয়ের শুরু, আর বিয়েতে এসে শেষ। প্রহর ঠোঁট গোল গোল করে খানিক ভ্রু কুচকায় আর বলে, এটা কোনো কথা? আর কি করার। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, করো। আজরাহানকে বিয়ে করবে? প্রহর কোনো ভাবনা ছাড়াই চট জলদি বলল, না। কেন? তাকে কেন আমি বিয়ে করব? তাহলে কি জানকে করবে? প্রহর নিরণের তুলোর বলের মতো হাতের ভেতর ওর আঙ্গুল ঢুকিয়ে তা নাড়াচাড়া করে খেলছিল। মার্শিয়াদের কথা শুনতেই নিরস নয়নযুগল ঊর্ধ্বমুখী করে নির্ধার দিকে তাকায়, শান্ত কণ্ঠে বলে, তাহলে কাকে বিয়ে করবে? কাউকে পছন্দ করো? প্রহর খিলখিলিয়ে হেসে ওঠে, উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, কাউকে না। তাহলে কি সারা জীবন কুমারী থাকবে নাকি? আরে না, আমার বাবা বলেছে আমার জন্য রাজপুত্র আসবে, আমি তাকেই বিয়ে করব। নির্ধা বিস্মিত কণ্ঠে বলল, তোমার বাবা আছে? কোথায় আছেন তিনি? ঝনঝন করে ওঠে প্রহরের পাঁজরের হাড়। কি বলল সে? কি হলো বলো, কোথায় আছে তোমার বাবা? প্রহর ফুপিয়ে ওঠে। বর্ষার স্নিগ্ধ জল বইতে থাকে ওর নেত্রযুগল বেয়ে, কম্পিত হতে থাকে ওর শরীর, অনুরোধিত হয় ওর অস্ত্রদয়। গলায় কুণ্ডলি পাকিয়ে বসে কষ্টের সমুদ্রে প্রবাহিত ওর অতীতের স্মৃতিকথা। ডুকরে ওঠে প্রহর আর বলে, কেউ নেই আমার, কেউ নেই। প্রহর দৌড়ে বেরিয়ে আসে রুম থেকে। নির্ধা অবলীলায় ডাকতে থাকে ওকে। প্রহর থামে না, তার শ্বাস আটকে যাচ্ছে। এখন তার খোলা হাওয়ার প্রয়োজন। নির্ধার কণ্ঠের আওয়াজে ওদের কথায় ছেদ পড়ে। আজরাহান ঘাড় ঘুরিয়ে উঠে দাঁড়ায়। প্রহর ঝপাত করে এসে বুকে আছড়ে পড়ে, হিসকি তুলে বলল, রাহান ভাইয়া, আমি বাসায় যাব, প্লিজ আমাকে নিয়ে যান, বাসায় নিয়ে চলেন। আজরাহান 2 হাত দিয়ে ওকে আড়ষ্ট করে নিজের সাথে, উৎসুক কণ্ঠে বলে, কি হয়েছে তোর? প্লিজ আমাকে নিয়ে চলুন। ওর পিছনে নির্ধাকে তস্ত্র পায়ে আসতে দেখে কঠিন গলায় শিহরণ বলল, কি বলছো তুমি ওকে? কাঁদছে কেন ভাবে? আরে আমি। মার্শিয়াদ ওর কথার রেশ টেনেই বলল, থাম শিহরণ, আজরাহান তুই রেড চিলিকে বাড়ি নিয়ে যা। আশফিক তুই যাবি? আমি পরে আসছি, তুই প্রহরকে নিয়ে যা। ওকে দেন বাই। প্রহর থেমে থেমে এত জোরে হেসকি তুলছে যে নিজের সাথে সাথে আজরাহানকেও কাঁপিয়ে তুলছে। আজরাহান এখনও ওকে বুকের মাঝে লেপ্টে জড়িয়ে ধরে আছে। হাজারো কষ্টের মাঝে প্রহরের সুখের পরশপাথর তার রাহান ভাইয়া, যার ছোঁয়ায় সে সুখের সাগরে ভাসে। আজরাহান ওকে কোনো মতে সামলে নিয়ে যায়,
কেমন যেন অসাড় হয়ে মিশেছিল ওর বুকের সাথে। ওরা যেতেই আরেক দফা ঝাঁঝিয়ে ওঠে শিহরণ। হাস্যোজ্জ্বল প্রহরের আলো জলজলে বদনে হঠাৎ কেন বৈশাখী ঝড়ের আচ্ছাদন পড়ল। নির্ধা কয়েকটা ফাঁকা ঢোক গেলে কণ্ঠের আড়ষ্টতা ছড়িয়ে বলল, আমি তেমন কিছু বলিনি। কথায় কথায় প্রহর ওর বাবার কথা বলল, তাই আমি জিজ্ঞেস করলাম সে কোথায় থাকে। আর অমনি প্রহর বাকি কথা শোনার প্রয়োজন বোধ করল না কেউ, আর না নির্ধা বলার। বাকিটা সবাই স্বচক্ষে দেখেছে। ওরা একে অপরের দিকে বিস্মিত নজর স্থাপন করে। মার্শিয়াদ ম্লান হেসে মনে মনে আওড়ায়, বিষাক্ত অতীত কাউকে ছাড় দেয় না, কাল পরিবর্তনে বিষিয়ে তোলে বর্তমান আর ভবিষ্যৎ। মানুষ বলে বিষে বিষ ক্ষয়, সময় কি তাহলে সেই বিষের জায়গা নিতে পারবে? স্থবির অসাড় হয়ে বিবশ পানে চেয়ে আছে আজরাহান কলেজ গেটের পাশে দণ্ডায়মান কৃষ্ণচূড়া গাছের দিকে। বসন্তকালে লাল রঙে সজ্জিত হয় কৃষ্ণচূড়া গাছটি। নামে কৃষ্ণ হলেও সবুজের বুক চিরে ফুটে ওঠে স্তব্ধে স্তব্ধে লাল গুচ্ছমালা। ওপাশে রাধাচূড়াও আছে। কমলার রং এমনিতেই ভালো না লাগলেও রাধাচূড়ায় বেশ লাগে। আজরাহানের ধ্যান ভাঙ্গে আশফিকে ধাক্কায়। কি রে, চুপ করে আছিস কেন? তো কি নাচবো? কি দরকার ছিল এইসব করার? আমি কি জানতাম ওইভাবে রিয়াক্ট করবে? আমি তো শুধু ভাবিকে বলেছি বিয়ের কথা বলতে। এখন দেখলি তো কি হলো। আমার সত্যি মাথা কাজ করছিল না তখন, ভাবতেও পারিনি এমন কিছু হবে। ও এসেছে স্কুলে? হ্যাঁ, একটু আগে ক্লাসে গেছে। আজরাহান এক দীর্ঘশ্বাস ছাড়ল, বিরস কণ্ঠে বলল, আমাকে বিয়ে করতেও কি সমস্যা? আমি বুঝি না, গত 6 মাস ধরে কেউ বলে যাচ্ছি, কিন্তু একবার ভুলেও হ্যাঁ বলে না। তুই কি পাগলামো শুরু করেছিস? ও একটা বাচ্চা মেয়ে। তো তোর কি মনে হয় ওকে আমি মেরে ফেলবো? ভালোবাসি ওকে আমি, ওকে ছাড়া থাকতে কষ্ট হয় আমার। আশফিক ভারী কণ্ঠে বলল, এখন তো প্রহরের জন্য আমার চিন্তা হচ্ছে, তুই আবার উল্টাপাল্টা কিছু না করে বসিস। আজরাহান শক্ত ও স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মোটেও ওই রকম ছেলে নই। কলেজ ক্যান্টিনে বসে বসে কথা বলছে দুই ভাই। প্রহরের অবস্থা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। অনেক কষ্ট করে আজরাহান প্রহরকে স্বাভাবিক করে, না হলে বাড়িতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। আশফিকের নজর সামনে যেতেই বাঁকা হেসে বলল, ওই দেখ, তোর মারমেইড আসছে। আজরাহান নুরাইশাকে দেখে শান্ত হয়ে বসে। নুরাইশা গুটি গুটি পায়ে ওদের সামনে এসে দাঁড়ায়। আজরাহান দুষ্টু হাসি হেসে বলল, কেমন আছেন মারমেইড? আমার কল কেন রিসিভ করেন আপনি? নুরাইশা বিব্রত বোধ করে, ঠোঁটে মেকি হাসি দিয়ে বলে, আমি দেখতে পাইনি। ও তাই নাকি? দেখি আপনার মোবাইলটা। নুরাইশা পাশ ফিরে আশফিকের দিকে তাকিয়ে বলে, সরি স্যার, আসলে আমি একটু অসুস্থ থাকায় আপনার দেওয়া সময়ে অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারিনি, তাই আজ নিয়ে এসেছি। আচ্ছা দাও। নুরাইশা আশফিকের হাতে অ্যাসাইনমেন্টটা দিতে গেলে তা খপ করে ধরে আজরাহান। নুরাইশাও কিছুতেই ছাড়বে না। এক পর্যায়ে ওটা ক্যাচ করে ছিঁড়ে যায়। নুরাইশা চোখে জল ভরে আসে, যেন এখনই কেঁদে দেবে। এটা কি করলেন আপনি? ইস, এটা কি হলো মারমেইড? এখন তো আপনাকে আবার করতে হবে, কি কষ্ট। করব না আমি। করতে তো হবেই, সামনে ফাইনাল এক্সাম আসছে, নাম্বারটা তো খুব প্রয়োজন। নুরাইশা কেঁদেই দিল আর বলল, ছিলেন কেন আপনি? কত কষ্ট করে আমি করেছি। আশফিকর কান্না দেখে ততস্থ হয়ে বলে, ওকে, আর করা লাগবে না তোমার, আমি নাম্বার অ্যাড করে দিব। আজরাহান শয়তানি হাসি হেসে বলে, কিসের নাম্বার? একদম না, আগেও অ্যাসাইনমেন্ট আবার করবে, তারপর নাম্বার। নুরাইশার দিকে দৃষ্টি দিয়ে বলল, জান মারমেইড, কাল অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন, কাল কিন্তু লাস্ট ডেট। অল দ্য বেস্ট। নুরাইশা ঝরঝর করে কাঁদতে থাকে। 2 দিন না ঘুমিয়ে অ্যাসাইনমেন্টটা করেছে, আর সেইটা আজরাহান ছিঁড়ে ফেলল। দমদম করে পা ফেলে চলে যায় নুরাইশা। আজরাহান তৃপ্তির হাসি আসে। আশফিক চোখ বাঁকিয়ে বলল, ওই সমস্যা কি তোর? কেন ওর পিছনে লেগে থাকিস? আগে তোকে চোখের জল আর নাকের দলে ডোবাই, তারপর ছাড়বো। তুই পারিসও বটে। তার বলতে। রেস্তোরাঁয় বসে খেয়ে যাচ্ছে প্রহর। আজরাহান গোল টেবিলের ওপরে 2 হাত ভাঁজ করে রেখে তার ওপর চিবুক রেখে নিষ্পলকভাবে তাকিয়ে আছে।
প্রহর বলল। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট খারাপ করবে তো। আজরাহান চিবুক উঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে, টাইয়ের নব হালকা ঢিলা করে বলে। আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর? খাওয়ার সময় ডিস্টার্ব করবেন না তো। একবার আমাকে বিয়ে কর, তুই যা খেতে চাইবে আমি তোকে তাই খাওয়াবো। প্রহর ভুরু কুঞ্চিত করে বলল। আপনার কি সমস্যা? একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন আপনি? ওরে আমার বাচ্চা রে, আজ বিয়ে দিলে 2 বাচ্চার মা হবে, আর উনি নাকি বাচ্চা। বলে হব, তাতে আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। তোর বাচ্চার বাবা তো আমিই হব। ইস, শখ কত! আপনাকে আমার পছন্দ না। তাহলে কাকে পছন্দ? প্রহর রেস্তোরাঁর কার্নিশের একটা টেবিলে বসেছিল। 3/4 সেরা প্যান্ট আর একটা ছোট টি শার্ট, জীর্ণ শীর্ণ শরীরে রাস্তার অপর পাশে দেয়াল ঘেঁষে বসে আছে একটা ভিক্ষুক। প্রহর তাকে দেখিয়ে বলল। ওকে, করব বিয়ে আমি। আজরাহান দাঁতে দাঁত নিষ্পেষণ করে বলে। আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবলে একদম মেরে ফেলবো তোকে। এত কিসের মারামারি? নুরাইশাকে দেখে প্রহর একগাল হেসে বলে। নুরাইসা আপু, এসো। নুরাইশা একটা চেয়ার টেনে ওর পাশেই বসে। কেমন আছো প্রহর? ভালো আছি, তুমি? আমিও। এখানে কি করছো? দেখো না, খাচ্ছি, আমার খুব খিদে পেয়েছে। তা তো দেখতেই পাচ্ছি। আজকাল তাহলে এইসব চলছে? প্রহর উৎসুক কণ্ঠে বলল। এসব কি নুরাইসা আপু? আজরাহান অধরে স্মিত হাসির রেখা এঁকে বলল। মারমেইড, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? উপস, তাই বুঝি? চোখ বাঁকিয়ে প্রহরের দিকে তাকিয়ে দুষ্ট হাসি হেসে বলল। জানো তো প্রহর, আজকাল নতুন চোরের আমদানি হয়েছে। এরা ঘরের জিনিস রেখে অন্য কিছু চুরি করতে বেশি পছন্দ করে। আজরাহানের দিকে তাকিয়ে মেকি হাসি হাসে নুরাইশা। আজরাহান বিব্রত বোধ করে। প্রহর ভুরু কুঁচকে তাকায় আজরাহানের দিকে। আজরাহান দেখে নুরাইশার পাশেই সার্ভিস বয় দাঁড়িয়ে পাশের টেবিলের অর্ডার সার্ভ করছে। হালকা স্বর উঁচু করে বলল। ভাইয়া, আপনাদের কাছে পিঙ্ক কালারের বিষ হবে? রেস্তোরাঁয় বসা কাস্টমার আর চোখে তাকায় আজরাহানের দিকে। আজরাহান আবার ঠোঁটের কোণে চেপে নুরাইশার উপরে দৃষ্টি নিক্ষেপ করে বলল। তার আবার পিঙ্ক কালার খুব পছন্দ। এই যেমন ধরেন। নুরাইশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে তা ঢেলে দেয় আজরাহানের মাথায়। আজরাহান হকচকিয়ে উঠে দাঁড়ায় আর বলে। মারমেইড, সাঁতার কাটতে ইচ্ছে করছিল, বললেই পারতেন, একসাথে গিয়ে সাঁতার কাটতাম। একা আমাকে ভিজালেন কেন? নুরাইশা আর দাঁড়ায় না। এই লোকটা ঠোঁটকাটা, কখন কি বলে ফেলে। প্রহর নিজে খাওয়ায় ব্যস্ত, তার এইসবে মনোযোগ নেই। আজরাহানের বাইক হঠাৎই বন্ধ হয়ে যায়। রাস্তার পাশেই মেকানিক্যাল দোকানে বাইকে দিয়ে হাঁটতে থাকে ওরা দুজন। এখানে সাধারণত রিক্সা পাওয়া যায় না, চিপা গলি, তাই গাড়ি যাতায়াত থাকলেও পার্ক করা বারণ। গলির চওড়া মোড়ে অনেক রিক্সা দাঁড়িয়ে থাকে। আজরাহান আর প্রহর সেখানেই হেঁটে যাচ্ছে। উত্তপ্ত পিচঢালা পথ, সূর্য তার বেগুনি রোশনি ঢেলে দিচ্ছে। দরদর করে ঝরছে ঘাম। কেমন হাঁসফাঁস করছে প্রহর। আজরাহান বলল। কোল্ড ড্রিঙ্কস খাবি? প্রহর মাথা নেড়ে বলল। হুম। আজরাহান ওকে দাঁড় করিয়ে একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস এনে প্রথমেই এক চুমুকে তার অর্ধেক নিজের গলায় ঢেলে দেয়। প্রহর ঠোঁট গোল গোল করে অভিমানী কণ্ঠে বলে। মুখে লাগালেন কেন? আজরাহান সোজাসাপটা বলল। তোর ঠোঁটে তো লাগাইনি। আপনি আস্ত একটা খবিস। খেলে খা, না খেলে যা। প্রহর ওর হাত থেকে বোতল নিয়ে ঢকঢক করে গিলে নেয়। মরুভূমির তপ্ত বুকে জলবর্ষণ হয়েছে। এক শীতল নিঃশ্বাস ছাড়ে প্রহর। দুইজন আবারও পাশাপাশি গুটি গুটি পায়ে হেঁটে চলছে। আজরাহান প্রহরের দিকে তাকিয়ে দেখে ঘেমে নিয়ে একাকার। নাকের ডগায় জমেছে ঘাম, কানের পাশ দিয়ে স্মিত ধারায় গড়িয়ে পড়ছে নোনা জল। প্রহরের গলায় আর কপালে লেপ্টে আছে ওর ছোট ছোট অবাধ্য কেশমালা। আজরাহান ঘোর লাগা চোখে দেখতে থাকে। ঘামার্ত মানুষকেও এত নমনীয় লাগে। প্রহরের জামার কিছু অংশ ভিজে সেটে আছে ওর শরীরের সাথে। আজরাহানের একদম ভালো লাগছে না বিষয়টা। আজরাহান বলল। তোকে না কয়েকদিন আগে ছাতা কিনে দিয়েছিলাম, সেটা কোথায়? ব্যাগে। আজরাহান পদযুগল স্থির করে বলে। গাথি, বের করো এটা। ওটা দিয়ে তো আমি হাঁটতে পারবো, আপনার হবে না। তো তাই কারোরই লাগবে না, দুজন এভাবেই হাঁটবো। তুই ঘেমে গেছিস প্রহর, গরমে ঠান্ডা লেগে যাবে তোর। লাগবে না, আপনি চলেন। অজ্ঞতা আজরাহান হাঁটার গতি বৃদ্ধি করে। এভাবে প্রহর
এভাবে প্রহরকে অন্য কেউ দেখবে তা ওর মোটেও ভালো লাগছে না। পাশাপাশি হাঁটায় প্রহরের হাত একটু পরপর ছুঁয়ে যাচ্ছে আজরাহানের হাত। আজরাহান মিষ্টি হাসি দিয়ে বলে, ইচ্ছে হলে ধর, আমি কিছু মনে করবো না। প্রহর উচ্ছ্বাসিত হাসি দিয়ে আজরাহানের হাতের বুড়ো আঙ্গুলের ফাঁক দিয়ে নিজের হাত ঢুকিয়ে তা চেপে ধরে। হেঁটে চলছে দুজন আপন গতিতে। কিছুদূর গিয়ে থমকে দাঁড়ায় আজরাহান তার মোবাইলের রিংটনে। মার্শিয়াত কল করেছে। কিছুক্ষণের মধ্যেই ওদের সামনে এসে থামে ওর গাড়ি। গাড়ি থেকে নেমে ওদের সামনে এসে দাঁড়ায়। এই রোদের মধ্যে এভাবে হাঁটছিস কেন? রেড চিলি তো পুরোই রেড চিলি হয়ে গেছে। আরে দেখো না জান ভাইয়া, রাহান ভাইয়ার ওই খাটারা বাইকটা না নষ্ট হয়ে গেছে, তাই তো এই রোদের মধ্যে হাঁটতে হচ্ছে। মার্শিয়াত গলা দুলিয়ে হেসে ওঠে। ওর হাসিতেই আজরাহান বিরক্ত হয়। আচ্ছা চলেন, আমি পৌঁছে দিচ্ছি। তুই এখানে কেন এসেছিস? আজরাহান কড়া গলায় প্রশ্ন ছড়ে। একটা কাজে এসেছিলাম। চিপা গলিতে তোর কি কাজ? মাথার ঘেলো কি বেশি গরম নাকি? উঠে বস গাড়িতে। ওরা গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। প্রহর জানালার জায়গায় মুখ নিয়ে বাইরে ঠান্ডা বাতাসের সোয়া নিচ্ছে। ওর উষ্ণ শরীর ধীরে ধীরে শীতলতায় হারিয়ে যাচ্ছে। মার্শিয়াত লুকিং গ্লাসে ওকে দেখে বলল, বেশি গরম লাগছে রেড চিলি? না, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, ভেতরে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। আপনি উইন্ডো অফ করে দিন, আমি এসি অন করে দিচ্ছি। না না না, এভাবে আমার ভালো লাগছে। ওকে। জান ভাইয়া, বলেন। আপনি কি সারাদিন গাড়িতেই থাকেন? কেন? এই যে গাড়িতে আপনি আপনি ঘ্রাণ পাওয়া যায়। প্রহরের কথা শুনতেই আজরাহান জ্বলে ওঠে। চোখ মুখ খিচে বিড়বিড় করে বলে, গাড়িতে বসে ওর গায়ের গন্ধ পায়, আর আমি সারাদিন যে ওর সাথে লেপ্টে থাকি। কই, আমাকে তো কখনো এই কথা বলে না। তেমন কিছু নয়, গাড়িতে এয়ার ফ্রেশনার দেওয়া। ও আচ্ছা। প্রহর আবার কিছুক্ষণ থেমে বলল, জানেন জান ভাইয়া, আমাদের স্কুলে মাদসা নাকি স্কুল ছেড়ে চলে গেছে। একদম ভালো হয়েছে। একটা আস্ত নেংটি ইঁদুর জানেন কি করতো? আজরাহান কঠিন কণ্ঠে বলল, এই তুই চুপ করবি? আর একটা কথা বলে একদম সুপার গ্লু লাগাই দিব তোর মুখে। আজরাহান আক্রোশ ভরা চোখে মার্শিয়াদের দিকে তাকায়। কর্কশ কণ্ঠে বলে, এই তুই কি গরুর গাড়ি চালাস? হ্যাঁ, স্পিড বাড়া। একদম না জান ভাইয়া, ওভার স্পিডে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হয়। আপনি আপনার মতো চালান তো, যত সব আজাইরা রাহান। মার্শিয়ার ঠোঁট বাঁকিয়ে হাসে। বাসার সামনে পৌঁছাতেই গাড়ির দরজা খুলতেই প্রহর ছুট লাগায় ঘরে। আজরাহান পা বাড়াতেই মার্শিয়াত শান্ত কণ্ঠে বলল, একটু পানি তো খাওয়া। আজরাহান কাট কাট কণ্ঠে বলল, পানি তোর গাড়িতেই আছে। ঠান্ডা পানি খাওয়া। ওইটাই খেয়ে নে, পেটে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। আজরাহান লম্বা লম্বা কদম ফেলে বাড়ির ভেতরে চলে যায়। মার্শিয়াত বাঁকা হাসে, সাথে তার চোখ। চেয়ারের ওপর বসে আছে কালো অবয়বটি। অবাক্ষ পর্যন্ত ছড়ানো দাড়িতে মোলায়েমভাবে হাতের বিচরণ চলছে। চোখে নেশা ভর করে আছে। সামনেই হাঁটু গেড়ে বসে আছে ইদ্রিস। সন্ধ্যা রাতেই বাজার করে ফিরছিল। গ্রামের রাস্তা, বড় বড় হাট বাজার ছাড়া মেঠোপথগুলো সন্ধ্যা রাতেই নীরব হয়ে পড়ে। পথে যাতায়াতকারী লোকজন হারিকেন অথবা টর্চের ব্যবহার করে। যুগের পরিবর্তনে এখন মোবাইলের টর্চ লাইটের সুবিধা গ্রহণ করা হয়। ইদ্রিসের বউ পালিয়ে যাওয়ায় আজ 10 দিন। গতকালই সে নতুন বউ ঘরে তুলেছে। তাই আজ হাটবারে বেশ বাজার সদাই করেই হেলতে দুলতে বাড়ি ফিরছিল। কিন্তু পথে আবছা আলোয় দুজন অপরিচিত লোককে দেখে ঘাবড়ে ওঠে। কিন্তু পরক্ষণেই জানতে পারে তার পথ হারিয়েছে, তাই ঠিকানা খুঁজতেছে। তাদের পথ দেখানোর জন্য নদীর পাড় ঘেঁষে আসতেই লোক দুটো ওর মুখে রুমাল চেপে ধরে। ক্লোরোফর্মের তীব্র শ্বাসে বেশি সময় নেয়নি সে নেতিয়ে পড়তে। ব্যাগ ভর্তি বাজার নদীর পাড়েই পড়ে রইল অগোছালোভাবেই। চোখ খুলতেই ভয়ার্ত চোখে দেখতে থাকে আশপাশ। নদীর ওপারেই নিয়ে আসা হয়েছে তাকে। পাশাপাশি দুটো গ্রাম, যার যোগাযোগের অন্যতম মাধ্যম এই নদী। এপার আর ওপার এর মানুষের মনের মিল দুই গ্রামের সচ্ছলতার অন্যতম হাতিয়ার। ইদ্রিস কিছুই বুঝতে পারছে না। হাত দুটো তার পিছনে বাঁধা। সে নরম চোখে তাকিয়ে আছে সামনে বসা সে মানবটির দিকে। বিস্ফোরিত চোখ যার, যেন এখনই সব ভস্ম করে দিবে। কিন্তু আপাদমস্তক একদম শান্ত, স্থির, স্নিগ্ধ। ইদ্রিস মৌনতা অবলম্বন করে বুঝতে চাইছে সে কোথায়, কারা এরা।
খড়ের তৈরি ঘরের অনেকাংশ জুড়ে বিধ্বস্ত। তারই ফাঁক ফোকর দিয়ে পিনপিনে হাওয়া ঢুকে পড়ছে ঘরে। চাঁদের তীব্র জ্যোৎস্নার কিরণ তার উপরিতল ভেদ করে তার অস্তিত্ব জানান দিচ্ছে। কর্ণকুহরে অনুভূত হচ্ছে বেপরোয়া ঢেউয়ের ছলাৎ ছলাৎ ধ্বনি। ইদ্রিস বুঝতে পারল সে নদীর পাড়ে ছোট্ট খড়ের ঘরে আবদ্ধ। মাঝে মাঝে নিশিরাতে মাছ ধরতে দূরগ্রাম থেকে আসা লোকজনের নিদ্রার জন্য এই ঘর তৈরি করা, কিন্তু সে তো কখনো এখানে আসেনি। আজ এরাই বা তাকে কেন নিয়ে আসলো? গুমট অন্ধকার না হলেও ভয়ঙ্কর এক পরিবেশ বিরাজমান। নিস্তব্ধতা যেখানে ঘিরে রেখেছে সেখানে শোষ করে কতিপয় মানুষের নিঃশ্বাসের শব্দ বয়ে চলছে। ইদ্রিসের মনে হচ্ছে ওর প্রাণ পাখি যেন খামচে ধরে রেখেছে ওর হৃৎপিণ্ড, যেন এখনই কেউ কেড়ে নেবে। কম্পন শুরু হয় ওর দেহপিঞ্জরে, দরদর করে ঘাম ছুটছে। বহমান পবন যেন আজ উষ্ণতায় কাঁপিয়ে দিচ্ছে ওর শরীর। মস্তিষ্কে শুরু হয়েছে প্রবল যন্ত্রণা। কাঠমূর্তি ইদ্রিস কম্পনরত অধরে থেমে থেমে বলল, কা আকারা আপনারা? কোনো উত্তর পেল না ইদ্রিস। কয়েকটা শুকনো ঢোক গিলল ইদ্রিস। ভয়ে তার প্রাণ আত্মা বের হবার উপক্রম। সে আবারও বলল, কে এনে নিয়ে এসেছেন আগে? চেয়ারে বসা লোকটি শীতল পায়ে উঠে দাঁড়ালো। কোনো রকম ছন্দপতন ছাড়াই ইদ্রিসের সামনে গিয়ে এক হাঁটু ভেঙে তার উপর ভর দিয়ে ওর দিকে ঝুঁকে মোটা পুরুষালী কণ্ঠে বললেন, পুরুষ মানুষ নেরি কুকুর, যেখানে সেখানে ঢু মারতে মন চায়। ইদ্রিস থরথর করে কাঁপছে আর বলল, জি জি। মেয়ে মানুষ দেখলেই লালা ঝরে, তাই না? শরীরে অসুরের শক্তি ভর করে খুবলে খেতে ইচ্ছে হয়। ইদ্রিসের ঠোঁট শুকিয়ে কাঠ জিহ্বা দিয়ে চেটে বার কয়েক ভিজিয়ে নিল, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। কিছু বলতে যাবে তার আগেই এক সজোরে চর বসিয়ে দিল তার গালে। কাকিয়ে উঠল ইদ্রিস, গাল চেপে বসে পড়ল। ঝিমঝিম করছে ওর মাথা। এক নারীতে হয় না তোর? এতই যখন শরীরের জ্বালা, ব্রত হেলে নিয়ে নিজের জ্বালা মেটাতি। অসহায় মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ওদের বিয়ে করে নিজের খায়েশ মিটিয়ে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে কেন দিস? তোদের মতো কিছু কাপুরুষ নারী লোভীদের জন্য আজ মেয়েরা রাস্তায় পথ চলতে ভয় পায়, বিশ্বাস করতে ভয় পায়। তোদের মতো জানোয়ারদের বেঁচে থাকা কোনো অধিকার নাই। এই কথা শুনেই ইদ্রিস ভয়ে আড়ষ্ট হয়ে যায়। হাউমাউ করে কেঁদে পা জড়িয়ে ধরে লোকটির। সিটকে সরিয়ে ইদ্রিসের গলা চেপে ধরে লোকটি দাঁত কিরমির করেই বললেন, ভাবিস না তোকে মেরে ফেলবো। তোর এমন অবস্থা করব যাতে করে মেয়েদের কাছে যাওয়া তো দূর, ওদের কথা ভাবলেই যেন তোর শরীর শিউরে ওঠে। ঝপ করে উঠে দাঁড়ায় লোকটি। ইদ্রিস আর্তনাদ করে থাকে। লোকটি ইশারায় বাকি দুজন ইদ্রিসের মুখে একটা রুমাল বেঁধে দেয়। ইদ্রিসের গঙ্গানির আওয়াজ এ বাতাস জুড়ে এক অস্থিরতা সৃষ্টি করে। ভয়ঙ্কর সে নিস্তব্ধতা। দ্য ব্ল্যাক শ্যাডো, হ্যাঁ, তারাই ইদ্রিসকে নিয়ে এসেছে। নিজের স্ত্রীকে গর্ভবতী অবস্থায় পুড়িয়ে মারতে চেয়েছিল। সবাইকে জানায় বউ তার প্রেমিকার সাথে পালিয়ে গেছে আর বিয়েও করে নিয়েছে। তার শাস্তি তো প্রাপ্যই, একটা নিষ্পাপ ভ্রূণের মৃত্যু, একজন নারীর বিশ্বাসভঙ্গ, এক মা বাবার সন্তানের নির্মম পরিণতি। সারা জীবন কি নারী সয়ে যাবে? না, তাদেরও ন্যায় পাওয়ার অধিকার আছে, হোক না তা রাতের অন্ধকারে। হেড তার সাথে দুজনকে কর্কশ গলায় বললেন, ওর দুর্বলতা কি জানিস? ওই যে ওর পুরুষাঙ্গ। নারী দেহ দেখলেই হিংস্র হায়নার মতো হয়ে ওঠে। ছিন্ন ভিন্ন করে খেয়ে নিতে ইচ্ছে করে ওর। নারী নামে সে কোমল শান্তির পায় রাখে। আজ ওর এমন অবস্থা করবি যেন নারী দেহের কথা ভাবলেই ওর মনে হয় যেন এর যে মৃত্যুই ভালো। মৃত্যুকে আলিঙ্গন করতে গেলে মৃত্যুও যেন ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। হেডের কথা শেষ হতেই ইদ্রিস মেঝেতে গড়াগড়ি করে অনুনয় করতে থাকে, কিন্তু তার সিটে ফোটাও হেডের কর্ণকুহর হয় না। বেরিয়ে আসে ঘরের বাইরে দাঁড়ায়, নিজের গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। ভিতর থেকে চাপা আর্তনাদ ভেসে আছে। অদ্ভুত সে আওয়াজ। স্বল্প সময় শেষে বেরিয়ে এলেন দুইজন লোক। হাতে রক্ত ঝপঝপ করছে। নদীর শীতল প্রবাহিত ধারায় ধুয়ে নিল হাত। নদী তার গর্ভে প্রলীন করে নিল এক কাপুরুষের কাপুরুষতার শাস্তির প্রমাণ। না, ইদ্রিসকে মারা হয়নি, শুধু তার এমন অবস্থা করা হয়েছে যাতে করে আর কোনোদিন নারী শরীরের কামুকতা তাকে ভর করলেও তার
অন্তঃসর শূন্য পৌরসত্তা তাকে ধিক্কার দিয়ে ওঠে। নারী একা নয় আজ, বিশ্বাস ভালোবাসার প্রতীক। নারী কামনার বস্তু নয়, তাকে সম্মান দিতে শেখো। তাকে দেওয়া 1 গুণ সম্মানের বিপরীতে সে তোমাকে 10 গুণ ফিরিয়ে দিবে। হুড়মুড়িয়ে মার্শিয়াদের ঘরের সিঁড়ি বেয়ে নামছে আজরাহান। রাত প্রায় মধ্য, ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই করছে রাত 3টার কাঁটায়। মার্শিয়াদের গাড়ির আওয়াজ পেয়েই নিচে নেমে আসছিল আজরাহান। হল ঘরেই 2 জন মুখোমুখি। আজরাহান শান্ত ভঙ্গিতে বলল, কোথায় ছিলি? কাজ ছিল। আজরাহান একটা কাগজ এগিয়ে দেয় মার্শিয়াদকে। মার্শিয়াদ নরম চোখ রাখে আজরাহানের দিকে আর বলে, কাজ শেষ? হুম। ওকে, আজ এখানেই থেকে যা। মা জানতে পারলে আমার খাওয়া বন্ধ করে দিবে। মার্শিয়াদ হালকা হেসে বলে, তোর ডিঙি নৌকা আছে তো? সমস্যা কি? ও আছে বলেই তো আমি বেঁচে আছি। যাই এখন, ও অপেক্ষা করবে। যা, সাবধানে যাস। ডোন্ট ওয়ারি, আইল ম্যানেজ। আই নো দ্যাট। একে অপরকে উষ্ণ আলিঙ্গন করে মার্শিয়াদ এর বাড়ি থেকে বের হয় আজরাহান। গন্তব্য তার ডিঙ্গি নৌকা যে এখনও তার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। সকালে প্রাতরাশ সেরে টিভি দেখতে বসেছে সানোয়ার আহমেদ। নিউজের হেডলাইন দেখেই চকচক করছে তার চোখ। টিভির ভলিউম আর একটু বাড়িয়ে নিজের চিত্তহরণ করা খবর সংবরণ করছে সে। কাল রাতেও ব্ল্যাক শ্যাডো কোনো একটা ঘটনা ঘটিয়েছে, তারই নিউজ ডিটেলস চলছে। দ্য ব্ল্যাক শ্যাডো যখনই কিছু করেন তখনই ভিকটিমের পিঠের ঠিক মাঝ বরাবর তার সংকেত দিয়ে যান একটি কালো রঙের অবয়বের প্রতীক। তাতে করে চিনতে বাকি থাকে না এটা তাদেরই কাজ। সানোয়ার আহমেদ উল্লাসিত হলেন সকাল সকাল চমৎকার এই খবরেই। নিজেকে ফুরফুরে মনে হচ্ছে। হাঁকসরে ডাকলেন নিজের সহধর্মিণীকে। কোহিলিকা পাশে এসে বসলেন, কারণ তিনি ভালো করেই জানেন ওই অজানা মানুষটাকে তার শান্তিপ্রিয় স্বামী কতটা শ্রদ্ধা ও ভালোবাসেন। বরাবরই তার কাজে তিনি অভিভূত হন। গত 5 বছর ধরে চলছে এইসব। ঘুম কাতুরে চোখে হেলতে ধুলটে আলুথালু চুল নিয়ে নিচে নামে আজরাহান। তার মরিচ পোড়া ঘুম। সেই ভোর রাতে ফিরে শুয়েছে। ঘুম এখনও তার পরিপূর্ণতা পায়নি, কিন্তু দেরি করলে মা জেনে যাবে যে কাল রাতেও আড্ডা দিতে গিয়েছে। তাহলে সকালের নাস্তা আজকের জন্য তার থেকে বিদায় নেবে। নিজেকে যথেষ্ট শক্ত করে খাবার টেবিলে বসে আজরাহান। চোখ জ্বালা করছে ভীষণ। মাথার শিরাগুলো টকবক করছে, যেন এখনই ছিঁড়ে যাবে। আজরাহানকে খাবার এগিয়ে দেয় প্রহর, আর ওকে টিপ্পনি কেটে বলে, দেখেছেন ব্ল্যাক শ্যাডো কত মহান কাজ করে, আর আপনি সারা রাত উজবুকের মতো আড্ডা মারেন আর দিনের বেলা কুমিরের মতো পড়ে পড়ে ঘুমান। আজরাহান ঘর ঘরে গলায় বলল, যার কাজ যেটা সে সেটাই করে। ও আপনার একমাত্র লক্ষ্য বুঝি শুধু বিয়ে করা? না, তোর বাচ্চার বাবা হওয়া। যা শহর এখান থেকে। প্রহরকে হালকা সরিয়ে একটা মাখন লাগানো ব্রেড নিয়ে তাতে কামড় বসায় আজরাহান। প্রহর কিঞ্চিত ক্ষীণ কণ্ঠে বলে, ইস, এসেছে আমার বাচ্চার বাবা হতে। আপনার সেই আশা সেগুড়ে বালি। সেই বালির গুড় দিয়ে নাড়ু বানিয়ে খাওয়াবো তোকে। প্রহর ঠোঁটকে এপাশ ওপাশ করে ভেংসি কাটে। সব্যস্ত হয়ে সেখানে আসে সানায়া। দ্রুতগামী কণ্ঠে বলল, ভাইয়া আমাকে একটু লাইব্রেরিতে দিয়ে আসবে, খুব আর্জেন্ট। আজরাহান ঠোঁটের কোণ বাঁকিয়ে উপহাসের স্বরে বলে, আমাকে কি তোর পাঠাও কুরিয়ারের সার্ভিসের ড্রাইভার মনে হয়? একটু পৌঁছে দিলে কি হয়? এই এত পড়ালেখা করে কি করবি রে? সেই তো শ্বশুর বাড়ি গিয়ে এক চলো গুদবি। সানায়া কিছু বলতে যাবে তার আগেই কোহেলিকা গলা ছেড়ে বললেন, এইসব কি ধরনের কথা? মেয়ে হয়েছে বলে কি শিক্ষার অধিকার নেই? এইসব শিখিয়েছি তোমাকে আমি। আজরাহান দুটো ফাঁকা ঢোক গেলে। এখানে থাকলেই বিপদ। হাতে রাখা অর্ধ ব্রেড নিয়ে উঠে দাঁড়ায়। প্রহরকে বলে, কফি নিয়ে 2 মিনিটের মধ্যে আমার ঘরে আয়। কোহেলিকা হতাশ হলেন তার ছেলের ব্যবহারে। সেই ছোটবেলা থেকে সব কাজই তার উল্টা পাল্টা। সব মানুষ যখন খাওয়ায় ব্যস্ত তখন সে ঘুমে। সব মানুষ যখন হই হুল্লোড়ে মগ্ন সে ডুবকি লাগায় তার বইয়ের মধ্যে। এই ছেলের মতিগতি তিনি কখনো বুঝতে পারে না। সব সময় ভীত থাকে আজরাহানকে নিয়ে কোহেলিকা। কফি নিয়ে এসে দেখে আজরাহান মুদিত নয়নে মাথা হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে আছে। প্রহর ধীম পায়ে ওর সামনে যায়, মৃদু কণ্ঠে বলে, আপনার কফি।
আজরাহান কফি নিয়ে তাতে চুমুক লাগায়। প্রহর ঠোঁট উল্টিয়ে বলল, আপনি এত কফি কেন খান? কফি খেলে ঘুম কম হয়, জানেন না? তোকে কে বললো? আমি জানি, চা বা কফিতে ক্যাফেইন থাকে, যা আমাদের বডিতে একটা এনজাইম ফসফোডাইএস্টারেজ একে ইনহেবিট করে। ফলে সেলের ভেতরে ইনহেবিটরি অ্যাকশনটা কমে যায়, যার কারণে এক্সাইটেটরি অ্যাকশনটা বেড়ে যায়, আর এতে শরীর মন প্রফুল্ল থাকে, তাই ঘুম আসতে চায় না। ডিঙি নৌকা তো অনেক কিছুই জানিস। হ্যাঁ জানি তো, আমাকে সানায়া আপু বলেছে। আজরাহান গভীরভাবে তাকায় প্রহরের দিকে। চুল টেনে উঁচু করে পনিটেইল করে রেখেছে, এতে করে ওর ঘাড় গলার ফর্সা ভাবটা আরও ভালো করে প্রদর্শিত হচ্ছে। আর সাথে মার্শিয়াদের দেওয়া সেই পেন্ডেন্ট মনে হচ্ছে এখনই টেনে ছিঁড়ে ফেলে। আজরাহান নিজেকে শান্ত করে বলল, তোর জন্য একটা জিনিস এনেছি। কি? আজরাহান ওর কাল রাতের শার্ট থেকে একটা ছোট্ট জুয়েলারি বক্স এনে দেয় প্রহরের হাতে। প্রহর উৎসুক দৃষ্টিতে বলে, কি আছে এতে? খুলে দেখ। প্রহর বক্সটি খুলে দেখে তাতে একজোড়া গোল্ডেন ইয়াররিং। উচ্ছ্বাসিত প্রহর বলল, আমার জন্য? আমার বউয়ের জন্য। তুই কি আমার বউ? সরেন এখান থেকে। দে, আমি পরিয়ে দেই। হ্যাঁ দিন। আজরাহান ওকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওর কানে ইয়াররিং পরিয়ে দেয়। প্রহর আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। মুহূর্তে আজরাহানের চোখে ঘোর লেগে যায়। নির্বাক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে প্রহরের উন্মুক্ত পিঠে। নিজের দুই হাত প্রহরের দুই হাতের ওপর রেখে ওর পিঠে পিঠ ঠেকিয়ে নেয় নিজের বুকের সাথে। ঠোঁট ছোঁয়াতে ব্যস্ত হয় আজরাহান প্রহরের ঘাড়ে পিঠে। প্রহর যেন বরফ মূর্তি ধারণ করে, এক চুল নড়ার শক্তি নেই তার মাঝে। প্রলয়কারী ঘূর্ণিঝড়ে শোষ বায়ু বয়ে চলছে তার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রীতে। অনুরণন হয় তার সারা অঙ্গে। তার বুকের বাম পাশের যন্ত্রটা নাচাইত তার গতি বাড়িয়ে চলছে। কম্পিত হতে থাকে প্রহরের অধর যুগল। সিঁড়ি দ্বারা বেয়ে নামতে থাকে এক শীতল ধারা। আজরাহান তার হাতের সাহায্যে সরিয়ে দেয় প্রহরের পনিটেইল করা চুল। উন্মুক্ত পিঠে এক গভীর উষ্ণ চুম্বন করে আজরাহান। প্রহর তার নিঃশ্বাস আটকে নেয়। ওর সারা শরীর যেন বিবশ হয়ে যাচ্ছে। আজরাহানকে সে এই অধিকার দিয়েছে। আজরাহানের অগোছালো স্পর্শে কখনো বাধা দেয়নি সে, কারণ প্রহর কখনো বাধা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। আজরাহানের গভীর স্পর্শে সে সবসময় ভালোবাসায় কুড়িয়ে বেরিয়েছে। আজরাহান প্রহরকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। প্রহরের মুদিত নয়নে চুমু খায়। প্রহরের নাকের ডগায় জমে গেছে মুক্তোর ন্যায় ঘাম, কপালে জমেছে বিন্দুসম ঘাম। আজরাহানের উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ে প্রহরের অধর যুগলে, আর তাতেই অধরের কম্পন ক্রিয়া বাড়তেই থাকে। প্রহর তার মুদিত নয়নেই সব কিছু অনুভব করে যাচ্ছে। আজরাহান ওর এক হাত রাখে প্রহরের কোমরে। হালকা কেঁপে ওঠে প্রহর, এক লম্বা লম্বা শ্বাস টেনে নেয় সে। আজরাহান ওর মাথাটা হালকা বাঁকিয়ে প্রহরের কানের কাছে গিয়ে হিসিয়ে বলল, ডিঙি নৌকা, একবার বল তুই আমাকে বিয়ে করবি? আমি আমার ভালোবাসার সাগরে তোকে ভাসিয়ে নিব। কখনো জীবনেও তোর হাত ছাড়বো না। শুধু একবার বিয়ের জন্য রাজি হয়ে যায়। ধপ করে প্রহর ওর চোখ খোলে। ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে সজোরে একটা ধাক্কা মারে আজরাহানকে। ক্ষিপ্র কণ্ঠে বলে, কি শুরু করেছেন আপনি? বিয়ে বিয়ে বিয়ে, এটা ছাড়া কি আপনার মাথায় কিচ্ছু নেই? আজরাহান দুই কদম সামনে এগিয়ে বলল, দেখ প্রহর, একদম আমার কাছে আসবেন না। আপনি তো আশফি ভাইয়া, জান ভাইয়া থেকেও বয়সে ছোট। কই, তারা তো আপনার মতো বিয়ে বিয়ে করে না। আগে নিজেকে ডক্টর দেখান, যত সব। আজরাহান তড়িৎ গতিতে প্রহরের বাজু ধরে ওকে ঝাঁকিয়ে বলে, একদম ওদের সাথে তুলনা করবি না আমাকে। ওদের কাছে তো আর তুই নাই। গত 6 মাস ধরে বলে যাচ্ছি তোকে, কি সমস্যা তোর আমাকে বিয়ে করলে? করবো না আমি আপনাকে বিয়ে, করবো না করবো না করবো না। প্রহর দ্রুত পায়ে চলে যায়। আজরাহান বার কয়েক ওকে ডাকে, যা প্রহরের কর্ণকুহর হয় না। আজরাহান রাগে সামনে থাকা টেবিলে এক লাথি মারে। দমদম করছে ওর বুক, হৃদয়ের উতাল পাথাল চলছে। আজরাহান নিজেকে শান্ত করে। এই দৃশ্য নতুন নয়। ওর ভালোবাসায় সব সময় হার মানে প্রহর, কিন্তু যখন ওই বিয়ের কথা বলে যেন এক হিংস্র বাঘিনীর রূপ নেয় প্রহর। তখন তার একমাত্র লক্ষ্য থাকে সামনে থাকা মানুষটাকে তার কথার
জালে হারিয়ে দেওয়া। কারণ আজ পর্যন্ত আজরাহান জানতে পারেনি বিয়েতে প্রহরের কি সমস্যা। নরম পায়ে আজরাহান ওর কাবার্ডের ডয়ার থেকে একটা ওয়েস্ট ব্রেস কোমর বিছা বের করে। গোল্ডের তৈরি ওয়েস্ট ব্রেসে হোয়াইট স্টোন বসানো, তার সাথে ঝুলন্ত লাভ শেপের পার্ল। আজরাহান এইটা তার জবের প্রথম মাসের স্যালারি দিয়ে কিনেছিল প্রহরকে নিজ হাতে পরাবে বলে। কিন্তু প্রহর কিছুতেই বিয়ের জন্য রাজি হয় না, তাই এখন তার অপেক্ষা। বিয়ের পর আজরাহান নিজের হাতে এইটা ওর কোমরে পরাবে। আলতো করে এক চুমু খায় আজরাহান ওয়েস্ট কোমরের বিছাটাতে। ধীর পায়ে রান্নাঘরে যায় প্রহর। ওকে চুপচাপ দেখেই কোহেলিকা শুধালেন, চাঁদ বদনে অমাবস্যা ভর করেছে কেন? আজাইরা রাহান আবার কিছু বলেছে তোকে? প্রহরের নিরাশ কণ্ঠ শুনে কোহেলিকা ঘাড় ফিরিয়ে তাকায়। তার নজরে আসে প্রহরের ইয়াররিং আর বলে, বাহ, কানের দুলগুলো তো বেশ মানিয়েছে তোকে। কে দিল? প্রহর নির্লিপ্তভাবে বলল, রাহান ভাইয়া। তাহলে রেগে আছিস কেন? তোমার ছেলেকে বলবে সাইকিয়াট্রিস্ট দেখাতে, তার মাথায় সমস্যা আছে। প্রহর ওর কথা শেষ করেই হন হন করে প্রস্থান করে সেখান থেকে। কোহেলিকা আনমনে হেসে উঠলেন আর বললেন, আমার ওই পাগল ছেলের পাগড়ামির একমাত্র ঔষধ তো তুই। তুই ছাড়া কি অন্য কেউ ওকে ভালো করতে পারবে?